নমস্কার, আমি সংঘমিত্রা। আজ অনেক দিন পর আবারও একটা নতুন গল্প নিয়ে এসেছি। এই গল্পটি আমার নিজের লেখা একটি গল্প, যেটি স্বপ্নদর্শন পাবলিকেশন থেকে এবছর প্রকাশিত হয়েছে। গ্রন্থটির নাম অভিশপ্ত গ্রন্থ। সোনার তরীর বিভীষিকা। আজ যে ঘটনা আপনাদের সামনে বলবো সেটি একটা সত্যি ঘটনা। এখানে যা ঘটেছিল সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি। কি ব্যাপার আশিসবাবু, আপনাকে এত ভালো একটা বাড়িতে ডিউটি করতে পাঠালাম, তাও আপনি করতে পারলেন না, চলে এলেন? এমনিতেই তো বয়স বাড়ছে, তাই তো এত ভালো একটা জায়গায় কাজ দিলাম যেখানে চাপ কম, শুধু রাতের বেলা শুয়ে থাকা। এইটা যখন করতে পারলেন না, আর আমাকে বলবেন না কাজ দিতে। এই বলে মিহির আশিসবাবুকে বকতে লাগলো। আশিসবাবু কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারল না। কেননা একজন ভদ্রমহিলা বাইরে থেকে বললেন, আসতে পারি? ওনার কণ্ঠস্বর শুনে চুপ করে গেলেন আশিসবাবু। মিহির মহিলাকে ভিতরে আসতে বললেন। উনি ভিতরে এসে সৌজন্য বিনিময় করলে মিহির ওনাকে বসতে বললেন। ভদ্রমহিলা দেখতে অসম্ভব সুন্দরী, বয়স এই 30-এর আশেপাশে, পরনে নীল রঙের শাড়ি। ওনার সাথে মিহির কথা বলতে শুরু করলে আশিসবাবু বেরিয়ে এলেন। বুঝলেন কিছু করার নেই, তাকে ওখানেই আবার যেতে হবে আজও। তবে এই মহিলাটির গলার আওয়াজ কেমন চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও শুনেছে, কিন্তু মনে করতে পারল না। এবারে আশিসবাবু সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। আশিসবাবু, যার বয়স মোটামুটি 48-49 বছর, তিনি 2 মেয়ের বাবা, যারা একজন এবার মাধ্যমিক দেবে, অন্যজন ক্লাস 9-এ পড়ে। এতদিন আশিসবাবু একটি কোম্পানিতে চাকরি করতেন, মোটামুটি যা পেতেন 4 জনের সংসার হেসে খেলে চলে যেত। কিন্তু লকডাউনের সময় থেকে কাজ বন্ধ হয়ে যায়। কোম্পানির মালিকের কিছু করার ছিল না, কেননা উৎপাদন বন্ধ ছিল। ছাঁটাইয়ের সময় সকলকে কিছু করে টাকা দেন, আর আগের যা জমানো ছিল তাই দিয়ে এতদিন চলছিল। এরপরে আশিসবাবু অনেক চেষ্টা করেছেন কাজের জন্য, কিন্তু সব জায়গায় একই অবস্থা, কাজ ফাঁকা নেই। হঠাৎ করেই এই সিকিউরিটি এজেন্সির খোঁজ পান। সেখানে এলে সেখানকার ম্যানেজার মিহিরবাবু তাকে সিকিউরিটির কাজ দেন। তবে এখনই তাকে স্থায়ী কাজ দেওয়া হয়নি। তাছাড়া আর্থিক পরিস্থিতির কারণে আর চিন্তায় তাকে দেখতে যেন আরও বেশি বয়স্ক লাগে। যাই হোক, মিহিরবাবু প্রথমে অবনী সেনের বাড়িতে তাকে 7 দিনের জন্য ডিউটি দিয়েছে। ওনারা গিয়েছে শ্যালিকার বিয়েতে, যে কারণে বাড়ির সোনার তরীতে রাতে পাহারা দেবার জন্য আশিসবাবু নিযুক্ত হয়েছেন। বর্তমানে আশিসবাবুর যে আর্থিক পরিস্থিতি, তাতে ভীষণ দরকার এই কাজটির। গতকাল রাতে প্রথম গিয়েছিলেন আশিসবাবু। সন্ধে লাগতেই পৌঁছে গিয়েছিলেন সোনার তরীতে তিনি। সেখানে একতলার একটি ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছে। বিছানাপত্র সব ভালো, সাথে বাথরুম ও ভেতরেই আছে। সেসব নিয়ে কোনো অসুবিধা নেই। সমস্যা অন্য জায়গায়, আর সেটাই তিনি মিহিরবাবুকে বলতে গিয়ে বলতে পারলেন না, ফিরে এলেন। যাই হোক, ব্যাপারটা খুলেই বলি তাহলে। গতরাতে আশিসবাবু যখন যান, গিয়ে তালা খুলে ভিতরে ঢুকে তালা বন্ধ করে দেন, কেননা বাইরে যাবার প্রয়োজন ছিল না। শীতের রাত, শহরাঞ্চলে বাড়িটি হওয়া সত্ত্বেও একটু রাত বাড়তেই চারদিক নিঝুম হয়ে পড়ে। তার উপর প্রচণ্ড কুয়াশা। উত্তরবঙ্গে এমনিতেই ঠান্ডা বেশি, আর যেখানে বাড়ি সেটি বড় রাস্তা থেকে গলি যেখানে শুরু হয়েছে তার প্রথম বাড়ি, পাশে একটা বড় পুকুরও রয়েছে, আর অন্যদিকে অনাদি সেনের ছোট বাগান রয়েছে। আশিসবাবু ভিতরে ঢুকে চারদিক দেখে শুয়ে পড়েন।
তবে ঘুমান না, জেগেই থাকেন। এভাবে অনেকক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ কারো পায়ের আওয়াজ পান, আর তারপরেই নূপুরের আওয়াজ। হালকা তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন, কিন্তু আওয়াজে ঘোর কাটে। চুপচাপ শুয়ে থাকেন আশিসবাবু, আর খুব সুন্দর একটা গন্ধ নাকে আসে। এবারে তিনি সজাগ হয়ে শব্দ ভালো করে শোনার চেষ্টা করেন, কিন্তু পান না। ভাবেন মনের ভুল। তিনি উঠে বাথরুমে যান। তবে সেখানে গিয়ে তিনি কান্নার শব্দ শুনতে পান। মনে হয় কোনো মেয়ে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। তিনি বাথরুম থেকে ছুটে এসে দরজা বন্ধ করে দেন, ঢাকা মুড়ি দিয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর আবার আওয়াজ শুনতে পান। এবারে কয়েকজন মানুষের আওয়াজ শুনতে পান, পুরুষ ও মহিলা কণ্ঠস্বর শুনতে পান, যেন কেউ কাউকে খুব বকছে। আশিসবাবু ভাবছেন, বাড়িতে তো কেউ নেই, আশেপাশের বাড়িও নেই কাছে, তাহলে কোথা থেকে আসছে এই আওয়াজ? সেটা ভেবে ভয় পেয়ে গেলেন, ভগবানের নাম করতে লাগলেন। এভাবেই রাত কেটে ভোরের আলো ফুটল। তাই পরদিন আর দেরি না করে অফিস খুলতেই এসে মিহিরবাবুকে জানানোর চেষ্টা করেন। যাই হোক, মহিলাটি আসার পর আর বলতে পারলেন না। আশিসবাবু বাইরেই ঘোরাঘুরি করতে লাগলেন। মহিলাটি কথা বলে বের হলেই তিনি ভিতরে গিয়ে সব জানাবেন। কিছুক্ষণ পর মহিলাটি বের হলেন, কিন্তু আশিসবাবুর দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন। আর মহিলাটি চলে যাওয়ার সাথে সাথে আশিসবাবু ঘরে ঢুকে বললেন, স্যার, একটু আমার কথাটা শুনুন। এবার মিহিরবাবু বলল, কি আর শুনবো, যেটুকু শুনেছি তাতেই বুঝেছি রাতে হয়তো গাঁজার পরিমাণটা একটু বেশি টেনেছেন। আশিসবাবু কিছুতেই তার কথাগুলো বিশ্বাস করাতে পারলেন না। বললেন, ওই যে যিনি এইমাত্র বেরিয়ে গেলেন, তিনি অবনীবাবুর বোন মিলি সেন, খোঁজ নিতে এসেছিলেন। মিহিরবাবু বললেন, এই কাজটা শেষ করুন, তারপর আপনাকে শোরুমের কাজটা দেব, ওটা কিন্তু স্থায়ী কাজ, ভেবে দেখুন। আশিসবাবু বাড়ির কথা ভেবে তারপর বলে, ঠিক আছে, যাব। অগত্যা আবার যান সেন বাড়িতে, কিন্তু আজ বাড়িতে ঢুকে দরজা জানলা ভালো করে বন্ধ করে দেন। শুয়ে পড়েন। তবে আজ আর তেমন কিছু আওয়াজ নেই। এবার আশিসবাবু ভাবেন, কাল নিশ্চয়ই নতুন জায়গা বলে ওরকম অনুভূতি হয়েছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন, কিন্তু হঠাৎ কান্নার আওয়াজ, যা আর্তনাদে পরিণত হয়। আশিসবাবু কিছু না ভেবে দরজা খুলে যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে যান। বুঝতে পারেন পেছনের দিকের ঘর থেকে আসছে শব্দটা। কিছুটা এগিয়ে গিয়ে দেখেন একটা ঘরে কয়েকজন রয়েছে। সেখানে একজন পুরুষ মানুষকে বেঁধে রেখেছে, আর একজন তার গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করছে। আর সকালে যে মহিলাটিকে দেখেছিলেন সে কাঁদছে। এই দেখে হঠাৎ তার মাথায় আসে, তালাবন্ধ বাড়িতে এরা এলো কী করে? খুন হচ্ছে দেখে আর এক মুহূর্ত দেরি না করে আশিসবাবু তালা খুলে বেরিয়ে আসে। ওই শীতের রাতে দৌড়ে সোজা বাড়ি চলে আসে, এসে জ্ঞান হারিয়ে ফেলে। ভোরবেলা ওনার স্ত্রী দেখতে পান, মেয়েদের ডাকেন এবং শুশ্রূষা করে জ্ঞান ফেরান। পরদিন আশিসবাবু অনেক বেলা হলেও চাবি দিতে না এলে মিহির যায় অনাদিবাবুর বাড়ি, কিন্তু গিয়ে আশিসবাবুকে পায় না। তখন সে আশিসবাবুর বাড়িতে যায়। সেখানে গিয়ে অসুস্থ আশিসবাবুকে পায়। তার কাছ থেকে সব শুনে অনাদুবাবুর বাড়ি যান, তবে একা না গিয়ে আরেকজনকে ডেকে নিয়ে যান। সেখানে গিয়ে সব কিছু স্বাভাবিক দেখেন। বুঝতে পারেন আসলে কিছু হয়নি, সবটা আশিসবাবুর মনের ভুল। তবে এইটুকু বোঝেন আজ আর ওনাকে পাঠানো যাবে না। একে তাকে ফোন করতে শুরু করেন, কিন্তু তেমন কাউকে পান না। তাছাড়া আশিসবাবুর কথাগুলো মনের মাঝে ঘুরছিল। মিহির মনে মনে ঠিক করে আজ নিজেই যাবে। আজ এই পর্যন্তই, বাকি অংশ পরের পর্বে। নমস্কার। নমস্কার, আমি সংঘমিত্রা। সোনার তরী বিভীষিকা পর্ব 2 নিয়ে চলে এসেছি। সেই মতো সে নিজেই যায় আজ।
তবে সাথে টর্চ, মোবাইল সব রাখে। সেখানে গিয়ে সে ফোন নিয়ে কিছুক্ষণ সময় কাটায়। না, সব ঠিকঠাকই আছে মনে মনে ভাবে সে। কিছুক্ষণ বাদে হঠাৎ লোডশেডিং হয়। মিহির লাইট জ্বালে ফোনের। হঠাৎ নুপুরের শব্দ পায় আর মেয়ে মানুষের কণ্ঠ শুনতে পায়। মনে হয় গলার স্বর খুব চেনা, মনে করতে পারে না। সে একটা ঘোরের মধ্যে পড়ে যায়। এরপরেই মনে হয় যেন অনেকজন কথা বলছে আর কেউ কান্নাকাটি করছে। মিহির যেখানে ছিল তার খুব কাছ থেকেই শব্দটা আসছে। ও বোঝার চেষ্টা করে। সব কেমন গোলমেলে ব্যাপার। এত রাতে কী করে কেউ এলো ভিতরে কিছুতেই বুঝতে পারে না। কিন্তু সেভাবে ভয় পেলে চলবে না। তবে ঘামতে থাকে, যেন মাথা কাজ করছে না। ও এমনিতে ভূত প্রেত এসবে বিশ্বাস করে না। কিন্তু আজ সব গুলিয়ে যাচ্ছে তার। এমন সময় কেউ যেন তার নাম ধরে ডাকে, মিহিরবাবু আসবো? এবারে গলাটা চিনতে পারে। অবনীবাবুর বোন, যিনি কাল সকালে অফিসে কথা বলতে গিয়েছিলেন। ভীষণ সুন্দর দেখতে, আর তেমনই তার কণ্ঠ। মিহির কিছু বলার আগেই মহিলাটি ঘরের মধ্যে প্রবেশ করে। কিন্তু ঘরের দরজা তো লাগানো ছিল। কী করে এলেন ভেতরে মিহির তা বুঝে উঠতে পারে না। এরই মধ্যে মহিলাটি বলে ওঠে, আমি মিলি সেন। গতকাল সকালেই আপনার সাথে কথা হয়েছে। আজ 3 মাস হলো আমাকে আর আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। মিহির এবার যেন আর নিচের মধ্যে নেই। আমতা আমতা করে জিজ্ঞেস করে, কি বলছেন? মারা গেলে কথা বলছেন কি করে? দেখুন, ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমি ভূতে বিশ্বাস করি না। এবার যে খাটে মিহির বসেছিল মুহূর্তে শূন্যে ভাসতে থাকে। মিহির আরও শক্ত হয়ে বলে, আমি আপনাকে একজন ভদ্রমহিলা ভেবেছিলাম, আর আপনি কি করছেন? এদিকে মিহির ভেতর থেকে প্রচণ্ড ভয় পেয়ে আছে। এবার মহিলাটি বললেন, আমি যে মৃত বিশ্বাস না করলে আসুন আমার সাথে। এই বলে খাট মাটিতে নামিয়ে দেয়। অজানা জাদু বলে চলতে থাকে মিহির। ঘন কালো অন্ধকার চারদিক, কিন্তু মিলির মাথার ওপর দিক আলোকিত, যেন এক হাঁড়ি ভর্তি আগুন। তার আলো চারিদিকে। এই আলোকে লক্ষ্য করে চলতে থাকে মিহির। কোথায় এখন সেটা সে বুঝতে পারে না, শুধু আলোটাই দেখতে পাচ্ছে। তারপর আলোটা কিছুক্ষণ পর থেমে গেল। মিহিরও থামল। এবার মিলি মিহির দিকে ঘুরল আর কিভাবে তাদের মৃত্যু হয়েছে বলতে লাগলো সেই নৃশংস কাহিনী। সম্পত্তির লোভে সদ্দাদা অবনী সেন কী করে তাদের মেরেছে। সাথে বলে, আপনারা যদি সাহায্য না করেন মুক্তি পাব না, এভাবেই কষ্ট পাব। সে সবটা বলে, কিভাবে তার মৃত্যু হয়েছে, কতটা কষ্ট পেয়েছে, যার সমস্ত বিবরণ শুনে মিহির শিউরে ওঠে। বলে, কিন্তু আমাকে কেন বলছেন এসব? মিলি বলে, মুক্তি চাই, তাই আপনাকে বলছি। আপনি একবার আমাকে দেখুন। আপনাকে বা আপনাদেরকে ভয় দেখানোর মতো কোনো ইচ্ছে নেই, শুধু মুক্তি চাই, মুক্তি। বলতে বলতে আস্তে আস্তে তার মুখটা পাল্টে যেতে থাকে। একটা বীভৎস পোড়া মুখ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। একটু আগে দেখা মুখের সাথে কোনো মিল নেই। ভয়ঙ্কর সে মুখ দেখে মিহির চিৎকার করে জ্ঞান হারায়। এরপর সকালবেলায় দুটো ছেলে বাড়িতে কেউ নেই, সেই সুযোগে ফল চুরি করতে বাগানে এসে ঢোকে এবং বাতাবি লেবু গাছের তলাতে একজন মানুষকে পড়ে থাকতে দেখে। বাইরে গিয়ে সকলকে খবর দেয়। এদিকে মিহিরকে বাড়ি থেকে ফোন করে না পেয়ে ওর ভাই এসে হাজির হয়েছে। আশেপাশের লোকজন মিহিরের ভাইয়ের সাথে মিলে তাকে উদ্ধার করে। ডাক্তার ডেকে এনে তারপর তার জ্ঞান ফেরানো হয়। মিহিরের জ্ঞান ফিরলে সে দেখে অনেকগুলো জিজ্ঞাসু চোখ তার দিকে তাকিয়ে। সে আস্তে আস্তে উঠে বসে বলে, আমি এখানে কি করে এলাম? তখন ওর ভাই সমীর বলে কিভাবে তাকে অবনীবাবুর বাগান থেকে উদ্ধার করা হয়েছে।
সমীর বলে, এবার বল তুই, রাত করে ওখানে কি করে গেলি? মিহির প্রথমে মনে মনে ভাবতে থাকে, তারপর বলে, সব বলছি, আগে পুলিশে খবর দে, আমি বলছি সব। ফোন করার কিছুক্ষণ পরেই পুলিশ আসে। মিহির রাতের সমস্ত বিবরণ দেয়, কিন্তু তারা বিশ্বাস করে না। মিহির তখন বলে, আপনারা আশিসবাবুর বাড়ি চলুন, তার কাছে শুনুন, দুজনেই তো আর ভুল বলবো না বা নেশা করিনি। তাছাড়া আশেপাশের লোকও বলে আমরা একটু দূরেই থাকি, তবে এদিক থেকে ইদানিং কান্নার আওয়াজ পাওয়া যায় অনেক সময়, তবে অত দূর থেকে ঠিক বোঝা যায় না কোথা থেকে সেটা আসছে। পুলিশের লোক গিয়ে আশিসবাবুকে নিয়ে আসে, তার কাছে সব শোনে ও গুরুত্ব দেয় ব্যাপারটা। যে জায়গাটায় পাওয়া গিয়েছিল মিহিরকে, সেখানে মাটি খুঁড়তে গিয়ে কঙ্কাল বেরিয়ে আসে দুটো, তার সঙ্গে কিছু হালকা সোনার গহনা, যেগুলো মেয়েরা সবসময় পরে। দেহাবশেষ তুলে তা পরীক্ষা করতে পাঠানো হয়, আর যেখানে অনাদিবাবুরা গিয়েছেন সেখানে থানায় ফোন করে জানানো হয় সব। তাদের গ্রেপ্তার করে দ্রুত নিয়ে আসার ব্যবস্থা করা হয়। অনাদিবাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে স্বীকার না করলেও পরে পুলিশি জেরার কাছে নথি স্বীকার করে বলতে বাধ্য হয় কিভাবে হত্যা করে মিলি আর তার স্বামীকে। এরপর মিলি আর তার স্বামীর অবশিষ্ট দেহাবশেষ দাহ করা হয় ও পরলৌকিক ক্রিয়াকর্মের ব্যবস্থা হয়। মিলি আবার একবার মিহিরের সামনে আসে ও তাকে ধন্যবাদ জানায়, সাথে বলে তার অংশের সম্পত্তি যেন অনাথ শিশুদের জন্য কাজে লাগানো হয়। এই বলে মিলি বিদায় নেয়। মিহির একটা স্বস্তির শ্বাস ফেলে, এই ভেবে যে অপরাধীরা এবার শাস্তি পাবে। এখানেই সমাপ্ত হলো গল্পটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।